নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপিতে যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে দুটো মত আছে। একটা মত হচ্ছে যে যদি ক্ষমতায় আসতে হয় এ রাজ্যে তাহলে হচ্ছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলো এবং কেন্দ্রীয় তৃণমূলের অপশাসন নিয়ে কথা বলো, প্রচার করো এবং মোদী সরকারের যে পজিটিভ কাজ সেগুলো মানুষের কাছে পৌঁছে দাও বা সেগুলো নিয়ে কথা বলো। আর পাশাপাশি হচ্ছে ভোটে জিততে হলে মোদ্দা কথা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর দ্বিতীয় মতটা হচ্ছে যে এই হিন্দু হিন্দু করো, যেটার প্রতিকৃত হচ্ছে শুভেন্দু অধিকারীরা। তো হিন্দু হিন্দু করো, হিন্দু মুসলিম বিভাজন, হিন্দু মুসলিমের মধ্যে সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষ, এইটা হলে তাদের মত যে এই সব করে হচ্ছে এই তৃণমূলের দুর্নীতি ফুর্নীতি, অপশাসন, কেন্দ্রীয় সরকারের কোনো ভালো কাজ, এগুলো করে আলটিমেটলি এগোতে পারবো না, আমরা একটা জায়গায় আটকে যাব। আলটিমেটলি এগোতে হলে হিন্দু ভোটকে এককাট্টা করতে হবে এবং সেটার জন্য হচ্ছে এই ধর্মীয় উস্কানি হানাহানি এগুলো করতে হবে এবং সংঘর্ষ ঘটাতে হবে। তাহলে হচ্ছে হিন্দুরা যেহেতু মেজরিটি 70% হিন্দু মানুষ, তাদেরকে বেশি একজোট করতে পারলে বা এককাট্টা করতে পারলে এবং সেটা সংখ্যালঘুদের বিরুদ্ধে এককাট্টা করতে পারলে তাহলে কাজ হাসিল হয়ে যাবে এবং এটা স্ট্যাম্প মেরে দিতে হবে যে তৃণমূল হচ্ছে সংখ্যালঘুদের দল, সংখ্যালঘুদের ভোট হচ্ছে তৃণমূল যেতে, সুতরাং তৃণমূলকে আপনি হারাতে গেলে আপনাকে হিন্দু হিসাবে আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। এই মতের প্রতীক হচ্ছে শুভেন্দু অধিকারীরা। এবং বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষও জুটেছেন। দিলীপ আগে বলতেন, মাঝখানে দিলীপের বাজার খারাপ হয়ে গেছিল, কারণ ভোটে হেরে টেরে গিয়ে দিলীপ একটুখানি পদহীন হয়ে গেছে। তো এখন বিধানসভাতে শুভেন্দু অধিকারী ডাকার পরে দিলীপ আবার এখন শুভেন্দু সুরে সুরে সুর চড়াচ্ছেন। বিশেষ করে এই রামনবমী নিয়ে দিলীপ বলছেন, শুভেন্দু তো বলছেনই। শুভেন্দু প্রথমে লাখ টাক দিয়ে শুরু করেছেন, এখন বোধহয় কোটি দিয়ে চলে গেছেন। এখন শুভেন্দুর ফলোয়ার যারা তারাও বলছেন যে রামনবমীর দিন 6 এপ্রিল 2 কোটি মানুষ রাস্তায় মিছিল করবেন। তো এইসব হচ্ছে। দিলীপ হচ্ছে প্রথম দিকে বলেছিলেন যে অস্ত্র টস্ত্র নিয়ে মিছিল করার কথা, ওটা দাবি এবং ওটা রীতি। এবং এখন বলছেন কেউ যদি বাধা দিতে আসে একদম পিষে দেবো, রামনবমী মিছিলে বাধা দিতে আসলে। এখন দিলীপ এরকম গরম গরম কথা বলছে, শুভেন্দু তো গরম গরম কথা বলছেনই। এবং এও জানা যাচ্ছে যে রামনবমীর মিছিলে যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীর কাছে নাকি জলের মতো, বন্যার মতো হচ্ছে আমন্ত্রণ আসছে। এত আমন্ত্রণ, মানে তার নিজের অফিস, তার নন্দীগ্রামের অফিস, হলদিয়া, তার যেখানে যেখানে তার অফিস আছে সেখানে বানের মতো সব আমন্ত্রণ আসছে, একবার তাকে ওখানে আসতে হবে। তো এইসব প্রচার টোচার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, শুনছি, জানছি। এবং পাশাপাশি যত রামনবমী এগিয়ে আসছে তত হচ্ছে দিলীপ শুভেন্দুর হচ্ছে এইরকম লম্বা চওড়া এই হিন্দুত্বের কথা, রামনবমীর কথা, এইসব। এবং পাশাপাশি এখন যেটা চলছে লেটেস্ট ট্রেন্ড, মোথাবাড়ি, এগুলো চলছে। তো আমি যেটার জন্য বলছিলাম যে অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষরা যে কথাটা বলছেন এই ধর্মীয় বিভাজনের কথা বা হিন্দুত্বের কথা, যেটা বলে তারা মনে করছেন যে হিন্দু ভোট এককাট্টা করা যাবে, হিন্দু ভোটের অধিকাংশকে সঙ্গে নিয়ে আসতে হবে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা বিষোদ্গার করা, বিদ্বেষ ছড়ানো, তাহলে হিন্দু ভোট এক হবে এবং তাতে হচ্ছে কাজ হাসিল হয়ে যাবে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে যাবে। তো আমি শুভেন্দু দিলীপদের এটাই বলতে চাইছি যে 2017 সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী হয়ে আপনারা জানেন যে বর্তমানেও তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং বিজেপির যে হিন্দুত্বের পোস্টার বয় তিনি হচ্ছে সেই যোগী আদিত্যনাথ, গেরুয়া বসনে এবং তিনি নিজেকে সাধু সন্ত ভাবতেই ভালোবাসেন। তো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে চড়া হিন্দুত্ব তিনি চালু করেছিলেন এবং আপনারা জানেন উনি খোলামেলাই তো বলতেন যে শুক্রবার দিন যদি মুসলিমরা যে ওই মসজিদের বাইরে রাস্তায় বসে নামাজ পড়ে, আমাদের তাহলে মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা তো রাস্তায় আটকে হচ্ছে হনুমান চল্লিশা পড়া হবে, এগুলো বলতেন। তারপরে যেটা হলো, যোগী আদিত্যনাথ একের পর হচ্ছে তার কার্যকলাপ চালাতে থাকলেন এবং তিনি মানে বুলডোজারের একেবারে সাংঘাতিক খ্যাত হয়ে গেলেন সারা দেশের মধ্যে যে বুলডোজার রাজ চলছে উত্তরপ্রদেশে। মূলত যেটা হয়েছিল যে বেআইনি নির্মাণ, রাতারাতি মানে আজ রাতে নোটিশটা বাড়িতে লেফটে দিয়ে পরের দিন তাকে সুযোগ না দিয়ে পরের দিনকে বুলডোজার দিয়ে সেই বাড়ি ভেঙে দেওয়া। এবং মূলত বুলডোজারে যে বাড়িগুলো ভাঙা পড়েছে মূলত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের। তো বুলডোজার চালানোর করে মাস্টারপিস হয়ে গেলেন, কথায় কথায় বুলডোজার চলছে, সবাই ওনাকে নিয়ে মাথায় তুলে নাচছেন। বিজেপি শাসিত রাজ্যে যারা বা বিজেপি শাসনের নেই অন্য রাজ্যে বিজেপি নেতারা যোগী আদিত্যনাথ দারুণ করছেন।
তো এই বুলডোজার চললো, এইসব চলার পরে আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট হচ্ছে এবার যোগী আদিত্যনাথকে বুলডোজারে পিষে দিয়েছেন। তারা বলেছেন যে ওইভাবে আগের দিন রাত্রে নোটিশটা যাকে বেআইনি নির্মাণ তাকে তার বক্তব্য রাখার সুযোগ দিতে হয়, তাকে নোটিশটা দেওয়ার পর 15 দিন তাদের আবেদনের জন্য একটা পিরিয়ড দিতে হবে, তারপর যদি আবেদন কেউ না করে সেই নোটিশটার বিরুদ্ধে যেটা বেআইনি নির্মাণ তাকে বলতে দিতে হবে যেটা বেআইনি নির্মাণ নয়, এটা তাকে অ্যাপিল করার সুযোগ দিতে হবে, তারপরে একটা সময়ের পর তিনি অ্যাকশন নিতে পারবে। নোটিশটা কনসার্ন পার্সনকে পাঠাতে হবে। কোনো বাড়ির দেওয়ালে আজ সন্ধ্যেবেলা নোটিশ সেটে দিয়ে আসলাম, পরের দিন বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দিলাম, এটা হতে পারে না। এবার কড়া ভাষায় দিয়েছে, যাদের বাড়ি ভাঙা হয়েছে, যারা অ্যাপিল করেছিল তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলা হয়েছে বাড়ি তৈরির জন্য, 8-9 জন যারা অ্যাপিল করেছিলেন। তো এই বুলডোজার মানে যেখানে পারছে ঝুপড়ি অমুক তমুক, মূলত হচ্ছে টার্গেটটা হচ্ছে ওই মুসলিম সম্প্রদায়, বুলডোজার দিয়ে ভাঙা। সেই বুলডোজার চাপা মঙ্গলবার দিন যোগী আদিত্যনাথ নিজেই পড়েছেন, আর তথাপি তিনি কি বলে দমছেন না, বলে যাচ্ছেন যে আরো ভবিষ্যতে এরকম হবে। তবে তাদের দেবার অনুপ্রাণিত হয়ে গেল আসামের সরকার, মধ্যপ্রদেশের সরকার, সবাই বুলডোজার চালানো শুরু করে দিল। তো এই বুলডোজার চালিয়ে মাইনরিটি কমিউনিটি ঘরবাড়ি ভেঙে দাও, কি বলে ঝুপড়ি ভেঙে দাও, ভেঙে দিয়ে তারপরে দেখা যাক, আমি তো আছি। তো এইরকম যোগী আদিত্যনাথ চালাচ্ছিলেন। আবার মাঝখানে যেটা হলো দেখলেন, বছর 2 আগে থেকেই বিভিন্ন মসজিদের নিচে হচ্ছে শিব মন্দির বেরোচ্ছে, সেখানেও ডাইরেক্ট সরকার না বললেও বিজেপির লোকজনের মদত রয়েছে। কারণ যোগী আদিত্যনাথ জানে যাই হবে সবই বিজেপির অ্যাকাউন্টে আসবে। সে মসজিদের তলায় মন্দির বেরোক আর বুলডোজার চালিয়ে দিই আর মুসলিমদের বিরুদ্ধে মানুষকে খাপাই, হিন্দুদের খাপাই, তো এগুলো করছিলেন। এবং পাশাপাশি দেখেছেন রাম মন্দির, তার একটা বড় সুযোগ এসে গেল। রাম মন্দির হলো একবারে হিন্দুত্বে ভাসিয়ে দিলেন তিনি, যে উত্তরপ্রদেশে এবার একবারে পুরো বন্যা বইবে হিন্দুত্বে। রাম মন্দির উদ্বোধন হলো মোদীকে নিয়ে, সঙ্গে 3 জন ব্যক্তি, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী আর মোহন ভাগবত রাম মন্দির উদ্বোধনে রয়েছেন। বাকিরা সব দূরে চলে গেলেন। আর রাম মন্দির উদ্বোধনের জন্য কত কি হলো, যোগী আদিত্যনাথের কত কন্ট্রিবিউশন। তো সেসব হওয়ার পরে ফাইনালি যেটা হলো যে যোগী আদিত্যনাথের গত 24-এর লোকসভা ভোটে যোগী আদিত্যনাথ কিন্তু কার্যত মানে হেরে গেলেন, মানে পর্যুদস্ত হয়েছে বিজেপি। 2019 সালে বিজেপি 62টা সিট পেয়েছিল উত্তরপ্রদেশে, 80টি আসনের মধ্যে, জোট সঙ্গীরা আরো 4টি আসন পেয়েছিল। কিন্তু যেটা হলো 24-এর ভোটে সেই 62 থেকে নেমে আসলো 33-এ, আর জোট সঙ্গীরা আরো 3-4টে আসন পেয়েছে, আর এলডি একটা, এরকম যে আপনা দল এরা পেয়েছে 1-2 করে। তো 62 থেকে 33-এ নেমে আসলো, প্রায় অর্ধেক সিট হয়ে গেল। যোগী আদিত্যনাথ বুঝতে পারলেন যে খেলাটা কি হয়েছে। তারপর তাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানোর জন্য মহাকুম্ভ ফকুম্ভ তিনি জোরদার প্রচার করলেন, প্রচুর লোক, নাকি 62 কোটি লোক এসছে। আমি জানি না যে 14ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কতদিন হয়, 1 মাস 12-13 দিন হয়েছে, 30, 40, 43 দিন। 43 দিনে 62 কোটি লোক ছেলে খারাপ না, এক এক দিনে 1.5 কোটি লোক, এক এক দিনে 1.5 কোটি লোক প্রয়াগরাজে দাঁড়ালে কত জায়গা লাগে, আর সেগুলো তাদের আনতে গেলে কত ট্রেন বাস লাগে। যোগী আদিত্যনাথ তার হিসাব দিতে হবে, তিনি অঙ্কের লোক, আমি জানি, তিনি ম্যাথসে বিএসসি। কিন্তু 1.5 কোটি লোক প্রয়াগরাজ শহরে বা যেখানে তারা স্নান করবেন সঙ্গমে, সেখানে 1.5 কোটি লোককে স্থান দিতে গেলে কত জায়গা লাগে। উত্তরপ্রদেশে একটা বিরাট অংশের জায়গা লেগে যাবে, তাতে কত বাস আর কত হচ্ছে গাড়িতে এবং হচ্ছে ট্রেনে আসবেন, সেটা উনি হিসেব দিতে পারবেন। যাই হোক, এসব করে টোর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা যদি হয়, কিন্তু বুঝতে পেরেছেন তো, হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব, রাম মন্দির, বুলডোজার চালাচ্ছি, সংখ্যালঘুদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছি, সবকিছু হলো। হওয়ার পরে রেজাল্ট হচ্ছে কিন্তু সেই 62 থেকে 33। 14তে ভালো করেছিল বিজেপি ওখানে, এবং 19-এও ভালো করেছে, একই রকম রয়েছে জোট, বিজেপি জোট 70-এর আশপাশে আসন এবার নেমে আসলো অর্ধেকের নিচে। কারণ ওই অ্যাকশনে এখন বুঝতে পেরেছে, কারণ উত্তরপ্রদেশে সাধারণ লোক কিন্তু ওটা নেয়নি। ইভেন অযোধ্যাতে আপনারা জানেন যে অযোধ্যা যেখানে রাম মন্দির, সেই সিটটাও বিজেপি লোকসভা ভোটে হেরে গিয়েছিল। উত্তরপ্রদেশের মানুষ ওগুলো হচ্ছে পছন্দ করেনি। এইভাবে যোগীর এই হিন্দুত্বের নামে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, অত্যাচার, বুলডোজার চালানো, এগুলো যে করেছেন উনি, প্রতিটা মসজিদের তলা থেকে, জ্ঞানবাপী থেকে শুরু করে শিবের মন্দির বেরোনো, এগুলো পছন্দ করেনি। তাই জন্য একেবারে ধুয়ে দিয়েছেন তারা, যে বুঝিয়ে দিয়েছেন আসল জায়গাটা। তাই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা সেই লাইনেই হাঁটছেন। আমি বলি শুভেন্দু অধিকারীকে যে এই তৃণমূল সরকার আসার পরে প্রথম যে বড় ঘটনাটা ঘটেছিল মহরম নিয়ে হাওড়া ধুলাগড়ে,
অনেক কিছু হয়েছে, অনেক দিন ধরে সেখানে গোলমাল চলেছে, উত্তেজনা, আরএসএস এর লোকজনরা সেটাকে চাগিয়ে রেখেছিল অনেকদিন ধরে। এবং তারপরে জানেন আপনারা যে বারাসাত বসিরহাটে যেটা হয়েছিল, সেটাও বড় ঘটনা হয়েছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু বিজেপির তাতে বিরাট কিছু লাভ হয়নি। বসিরহাটে বিজেপি কিন্তু একটা অ্যাসেম্বলি সিটও জেতেনি। তো যে হাওড়া তো বিজেপির ততই বছর অবস্থা। এইগুলো করে হচ্ছে কিছুদিন করে সারা রাজ্যে কিছু মিডিয়া, মানে পেটোয়া যারা মিডিয়া, গদি মিডিয়া আপনাদের হয়ে কথায় কথায় নাচে, কিছু ইউটিউবার তারা প্রচার করতে পারে, কিন্তু আখেরে কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু সেগুলোকে নিয়ে বেশি মাতামাতি করে না, বা তারা সঙ্গে সঙ্গে কিন্তু এক কাট্টা হয়ে যায় না। অমুক জায়গায় অমুক হচ্ছে, তমুক জায়গায় তমুক হচ্ছে, হয় না। আপনাদের ভোট 2016 সালে 10% ছিল, তার থেকে 2019 সালে 40% হয়ে গেছিল, 18টা আসন পেয়েছিলেন লোকসভাতে। কারণ হচ্ছে 2016-তে তৃণমূল বিরোধী যারা ভোটাররা তারা যখন দেখলো যে বামফ্রন্ট বা কংগ্রেসের জোট হচ্ছে সেইভাবে পাকালো না, তারা আসতে পারলো না ক্ষমতায়, 60-62টা সিটে আটকে গিয়েছিল, এবং তারপরে কংগ্রেস আর বামফ্রন্টের জোট আবার ভেঙে গেল, তারা একেবারে অস্থির অবস্থা, দুপক্ষ কে কি করবে তাই নিয়ে ঠিক নেই। মানুষ হচ্ছে তৃণমূল বিরোধী যারা মানুষ, যারা একসময় বামফ্রন্টকে ভোট দিতেন, তারা অনেকে মনে করলেন যে বামফ্রন্ট কংগ্রেস জোট বেঁধে আলটিমেটলি এখানে কিছু করতে পারবে না, বামফ্রন্টের একার পক্ষ তৃণমূলকে হারানো সম্ভব হবে না। তারা মনে করেছিলেন যে বিজেপিকে সমর্থন করলে বিজেপি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকারকে হটাতে পারবে বা হারাতে পারবে। তারাই শিফট করেছিল, ওটা দাঙ্গা করে বা ওটা উস্কানি দিয়ে বা রাম মন্দিরের মিছিল নিয়ে অমুক জায়গায় ঝামেলা করে, ওই একটা ধুলাগড়, একটা বসিরহাট, একটা বেলডাঙ্গা, একটা মোথাবাড়ি করে ওতে আসেনি বিজেপির ভোট। বিজেপির ভোটটা ওইভাবেই এসেছিল। যারা মনে করেছিল যে বাম কংগ্রেস জোট পারবে না বা তাদের নিজেদের মধ্যেই ঠিক নেই জোট নিয়ে, তারা মনে করেছিল যে বিজেপিকে আঁকড়ে ধরলে বিজেপি যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারে, ওই জন্য আপনাদের ভোটটা বেড়েছিল। ওসব দাঙ্গা ফাঙ্গা করে ভোট বাড়ে না। কারণ উত্তরপ্রদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথকে যে 62 থেকে তুমি 33 হয়ে গেছো, অনেক বুলডোজার চালিয়েছো, অনেক শিব মন্দির বার করেছো মসজিদের তলা থেকে, অনেক কিছু করেছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে সেটা মানুষ ভালো চোখে নেয়নি। কারণ মানুষ এই শান্তিপ্রিয় মানুষ, কাজকর্ম করে তারা কি বলে জীবিকা নির্ধারণ করতে চায়, তারাই সব ঝুটঝামেলা পছন্দ করে না, ওতে বাড়ে না, ওতে হিন্দুরা রাতারাতি এক কাট্টা হয়ে যায় না। উত্তরপ্রদেশে যখন হয়নি, তাহলে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যা করেছেন তাতে এবার উত্তরপ্রদেশের 24-এর লোকসভা ভোটে অন্তত বিজেপির 74খানা সিট পাওয়ার কথা ছিল বা উচিত ছিল রাম মন্দির উদ্বোধনের পরে ভোটের আগে, কিন্তু উল্টো হয়ে গেছে। আসলে মানুষ ওগুলো পছন্দ করেনি বা করে না। আপনারা যে রাস্তায় হাঁটছেন, আপনারা ভাবছেন যে অঙ্কটা ওই 2 দিয়ে 4 হবে, 2 দিয়ে 4 অনেক সময় হয় না, সেটা 22 হয়ে যায়, আবার 2 দিয়ে 22 করতে গেলে সেটা আবার 4ও হয়ে যায়, এইসব হয়, ওইভাবে হয় না। তো যাই না কোন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা রাম মন্দির নিয়ে এরপরে যত ধর্মীয় অনুষ্ঠান আসবে তাই নিয়ে হুঙ্কার ছাড়বেন, উত্তেজনা তৈরি করবে, হানানির চেষ্টা করবে, তাতে আখেরে বিজেপির কোনো লাভ হবে না। কারণ যোগী আদিত্যনাথ বুলডোজারের নিচে চাপা পড়েছেন। আমি জানি না শুভেন্দু দিলীপরা হচ্ছে এই যোগী আদিত্যনাথ থেকে শিক্ষা নেবেন কিনা, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।